আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই মুহূর্তে যে যেখানে আছেন সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে রয়েছেন। আজকে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে বাংলা ব্যাকরণের অত্যন্ত মজাদার একটি টপিক, যেটা আমরা মোটামুটি এই টপিকের সাথে পরিচিত। তার নাম হচ্ছে জ্যোতিচিহ্ন ও বাংলা সাহিত্যের অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ ও কষ্টসাধ্য আয়ত্ত করা। তার নাম হচ্ছে সমার্থক শব্দ। এই দুইটি টপিকের উপর আমরা আজকে কথা বলবো। আপনারা যে যেখানে আছে এই মুহূর্তে আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যান। আমরা এখনই ক্লাস শুরু করে দেব। একটু মেনশন করে দেন যারা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, শাহমনি আপু আছে, শাহমনি আপু, আচ্ছা নাসিমা আপু। একটু পিছিয়ে দিই, তাহলে লেখাগুলো একটু বড় দেখা যাবে। আচ্ছা, পিয়ারি আপু আছে, একটু পিছিয়ে দিয়েছি। সুপ্তি আপু, তারপর শার্লিন আপু, রজনী আপু, নুরেস্তা আপু। আশা করছি সবাই ভালো আছো, তোমরা পড়াশোনা করতেছো। সাফিয়া সুলতানা আপু, আপু অনেক পরিশ্রম করতে হবে, মার্ক কম আসতেছে। শামুনি আপু, স্বর্ণা আপু, অপ্সরা মুদক আপু, জানি না তোমার অবস্থা কি এখন, একটু বাড়িয়ে দিতে হবে। ফেরদৌসি নিপা আপু, আজকে একটি যে এমসিকিউ দিয়েছিলাম, এই এমসিকিউর উত্তরটা শুধুমাত্র নিপা আপুর হয়েছে। আচ্ছা, ইসরাত জাহান মুনা আপু, অপরাজিতা ধ্রুবতারা আপু, মেসেঞ্জার ঠিক আছে আপু, তোমাকে আমি নক করেছি, তুমি রিপ্লাই দিচ্ছ না। আকৃতির দাস আপু আছে, নাজদিন রিমা আপু। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি বোনেরা। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই আমাদের পড়া। আমাদের পড়া হচ্ছে বাংলা ব্যাকরণের জ্যোতিচিহ্ন, এই বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এই বাংলা ব্যাকরণের জ্যোতিচিহ্ন অনেকটা ইজি মনে হয়, অনেকটা সহজ মনে হয় আমাদের কাছে, তবেও মাঝামাঝি বা মোটামুটি একটু কঠিন আছে, কারণ এর ভিতরে একটু আমরা না গেলে বা আমরা যদি প্রবেশ না করি তাহলে সহজে পারা নাও যেতে পারে। মাঝে মাঝে এখান থেকে খুব কম প্রশ্ন আসে, তবে প্রাইমারি ক্ষেত্রে বিশাল বিশাল প্রশ্ন আসে এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে। এর জন্য প্রাইমারি প্রার্থীরা অনেক অনেক এটাকে গুরুত্ব দেবেন, কারণ এখান থেকে একটা ছোট একটা টপিক, কিন্তু গুরুত্বটা মোটামুটি বড়। আচ্ছা, তোমাকে মেসেঞ্জারে আমি নক করেছি, দেখো। পবিত্র দাদা, আপনাকে পাওয়া যাচ্ছে না ইদানিং। আচ্ছা, জ্যোতি চিহ্ন, প্রশ্নটা হচ্ছে জ্যোতি চিহ্ন। আমরা শুরু করব জ্যোতি চিহ্ন দিয়ে, যদি লিখে ফেলছি জ্যোতি চিহ্ন। আচ্ছা, এই জ্যোতি চিহ্নটি ব্যাকরণের, এই জ্যোতি চিহ্নটি ব্যাকরণের ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। বাক্য তত্ত্বে আলোচিত হয়, আলোচিত হয়। এই জ্যোতি চিহ্ন ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। আচ্ছা, আলোচিত হয়, আমরা জানি এটা। এই জ্যোতি চিহ্নকে আরো কয়েকটি নামে ডাকা হয়, তবে এর স্বতন্ত্র পার্থক্য রয়েছে। যেমন এটাকে বলা হয়, এটাকে বলা হয় বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন পরে লিখি, জ্যোতি বা ছেদ চিহ্ন, ছেদ চিহ্ন। তারপর বলা হয় বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন। আরো বলা হয় সংক্ষেপ চিহ্ন, সংক্ষেপ চিহ্ন। সংক্ষেপ বলতে বাক্যটাকে, পুরো বাক্যটাকে সংক্ষেপ করে, সংক্ষেপ চিহ্ন। সংক্ষেপ না, সাংকেতিক চিহ্ন আর কি, সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন। তারপর আরো আছে বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন, অনেক নামে ডাকা হয় বিরতি চিহ্ন। আচ্ছা, হ্যাঁ, সমস্যা, অনেকেই সমস্যা আপনার জন্য। এখন বিকাশের মেসেঞ্জার দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। সবাই থাকো আমাদের সাথে, আর চলে আসো যারা এখনো আসনি।
এখন এই বিরাম চিহ্ন আমাদের 2010 সালের প্রবাসক নিবন্ধন পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে বিরাম চিহ্নের সংজ্ঞা। মনে করেন এই প্রশ্নটা ছিল লেখার সময় বিশ্রামের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, বা বাক্য লেখার সময় বিশ্রামের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়। এটা সহজ, এটা জানি আমরা। এটা এইরকম আসছিল লেখার সময়, আমরা এটা জানি সবাই, ক্ষণে ক্ষণে আর কি, লেখার সময় ক্ষণে ক্ষণে লেখার সময় বিশ্রামের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, এটা বিগত সালে এসেছিল, তাই বিরাম চিহ্ন। এটা সহজ, এটা আমার গুরুত্বপূর্ণ না। আচ্ছা, উপস্থিতি কম কেন বুঝতেছি না, পূজার তো প্রায় শেষ, এখনো তো বাড়ার কথা। আচ্ছা, তাছাড়া এখান থেকে আরেকটি বিরাম চিহ্ন এই প্রশ্ন এসেছিল, বিরাম চিহ্ন বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যের অর্থ কেন ব্যবহার করা হয়, বিরাম চিহ্ন কেন বসে, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন বসে, স্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন বসে, বিরাম চিহ্ন বসে। বিরাম চিহ্ন কেন বসে? এই যে গুরুত্বপূর্ণ একটি তথ্য, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বিরাম চিহ্ন বসে। আচ্ছা, তাহলে এই বিরাম চিহ্ন কোথায় আলোচিত হয় এটা বললাম, কেন বসে, বিরাম চিহ্নের সংখ্যাটা কি, এটা প্রাথমিক আলোচনা, এগুলো আমরা জানি মোটামুটি। এখন এই বিরাম চিহ্ন থেকে কিছু সংখ্যা আলোচনা আছে, আলোচনা। আচ্ছা, তোমাদের সাথে যারা আছে সবাই উত্তর করবেন, আমরা লিখব বিরাম চিহ্ন কত। এই আজকে দিলাম বিরাম চিহ্ন কতটি, উপরে এটা মুছে দিয়ে আশা করছি লিখেছেন আপনারা সাথে, মুছে দিই। বিরাম চিহ্ন কতটি সংখ্যা তাত্ত্বিক আলোচনা করব। বিরাম চিহ্ন কতটি, অপশন যদি দেওয়া হয়, 9টি অপশন দিয়েছিলাম ওখানে, তারপর 12টি, তারপর 16টি, তারপর 19টি। বিরাম চিহ্ন কতটি? দেখি দ্রুত কথা কেটে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, আবার তাহলে একটা সংযোগ করি মাইক্রোফোনটা, কেন এমন হচ্ছে, সাউন্ড সমস্যা হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন দেখি। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, বিরাম চিহ্ন কতটি? হ্যাঁ, তার মানে আমি যে গ্রুপে প্রশ্নটা করেছি এর মাঝে 90% উত্তর পারেনি। এটি কারণ না পারারই কথা, এটার পার্থক্যটা ধারণা নেই, ওই জন্য পারা নাই। কারণ বিরাম চিহ্ন আর জ্যোতি চিহ্ন দুই জিনিস। বিরাম চিহ্ন আর জ্যোতি চিহ্ন। বিরাম মানে কি? বিরাম মানে হচ্ছে বিশ্রাম। বিরাম মানে বিশ্রাম। তো বিশ্রাম দেওয়া হয় এইরকম চিহ্ন কয়টি? আর জ্যোতি মানে বিরাম চিহ্ন সহ যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো। তাহলে আমরা বুঝে নিয়েছি বিরাম চিহ্ন মানে থামতে হয় যে চিহ্নগুলোতে, এইগুলো হচ্ছে বিরাম চিহ্ন। তার মানে উত্তর হবে 9টি। 9টি পরীক্ষা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে নিচের কোনটি বিরাম চিহ্ন, মনে করেন এইভাবে আসলো, নিচের কোনটি বিরাম চিহ্ন, এর বিগত সালে পরীক্ষা এসেছে। অপশন ক দাড়ি, অপশন খ হাইফেন, অপশন গ ইলেক, অপশন গ খ ও
গ এইরকম নিচের কোনটি বিরাম চিহ্ন? দাড়ি, দাড়ি তো ভুল হয়েছে, এখানে চন্দ্রবিন্দু হবে। আচ্ছা দেখি, বিন্দু, বিন্দু, বিন্দু হচ্ছে জ্যোতি চিহ্ন, বিন্দু হচ্ছে জ্যোতি চিহ্ন। শ্রেয়সী আপু, তবে এটা নতুন যুক্ত হয়েছে। আচ্ছা গুড, থ্যাংক ইউ। এই তো ধারণা স্পষ্ট হয়ে গেছে, হ্যাঁ সবাই বুঝে গেছে। উত্তর ক হবে, উত্তরটা ক হবে। কারণ কি, এখানে বিরাম চিহ্ন, একমাত্র থামতে হয় 1 সেকেন্ড, 1 সেকেন্ড থামতে হয় না, এই যে একমাত্র 1 সেকেন্ড, তার ক্ষেত্রে থামতে হয়, তাদের ক্ষেত্রে কি থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই। এই জন্য উত্তরটা হবে এই যে এটা হবে না, এটা হবে না, উত্তরটা হবে ক, তার মানে এটা হবে না। আচ্ছা আশা করছি বুঝে গেছেন আপনারা বিরাম চিহ্ন আর জ্যোতি চিহ্ন কি। তো এরকম থামতে হয়, এরকম বিরাম চিহ্ন আছে 9টা, আমরা আলোচনা করবো আমরা। আচ্ছা তাহলে এখন জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন কতটি? জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন কতটি? অপশন যদি থাকে জ্যোতি চিহ্ন কয়টি? আমরা 12টি পেয়েছি, 9টি পেয়েছি। বিরাম চিহ্ন 9টি। জ্যোতি চিহ্ন কতটি? অপশন 16টি, অপশন 12টি, কোনটা হবে? জ্যোতি চিহ্ন কয়টি দেখি? রুমা আক্তার আপু আছে, রুমা না রুনা আক্তার, আচ্ছা ঠিক আছে। রুকসানা আপু বলেছে 16টি, শ্রেয়সী আপু এখনো জ্যোতি চিহ্ন 16টি বলেছে, লতা আপু 16টি, রজনী রোজ আপু 12টি। আচ্ছা 16টি, বেশিরভাগ সদস্য 16টি বলেছে। আচ্ছা তো এইরকম কনফিউশন ধরনের একটি উত্তর। আচ্ছা যদি এইরকম প্রশ্ন থাকে জ্যোতি চিহ্ন কতটি, তাহলে এই 16-20-এর ভিতরে যাওয়া যাবে না। জ্যোতি চিহ্ন কয়টি? জ্যোতি চিহ্ন 12টি। জ্যোতি চিহ্ন কয়টি? জ্যোতি চিহ্ন 12টি, মনে রাখবেন জ্যোতি চিহ্ন কয়টি? 12টি। কারণ কি? কারণ আর 4টি যেন আছে, 12-র সাথে 4 যোগ করলে তো 16 হবে। ওই 4টির নাম হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন কয়টি? 4টি। এই যে এই 4টি আর 12টি মিলে কিন্তু হয় 16টি, 16টি হয়। কিন্তু এই 4টি আলাদা নাম আছে, এটা কিন্তু জ্যোতি চিহ্নের ভিতরে আসে না। তবে আর একটা কথা আছে, জ্যোতি চিহ্ন বলতে সব চিহ্নকেই মোটামুটি বলে। এই যে বিরাম আর এই ব্যাকরণিক চিহ্ন সবগুলাকেই বলে, মানে তখন টোটালি ভাবে বলবে তখন। তবে আপনাকে যদি বলে জ্যোতি চিহ্ন কতটি, তাহলে 12টি। আর জ্যোতি চিহ্ন মোট বললে তখন আরেকটা জিনিস হবে, অন্যটা হয়ে যাবে। কত? আচ্ছা 12টি। তাহলে অবশ্যই মনে রাখবেন আমাদের নবম দশম শ্রেণীর বই সহ যতগুলো বই আছে প্রায় 90% বইতেই কিন্তু 12টি দেওয়া আছে, আবার কোনো কোনো বইতে 11টিও দেওয়া আছে। তো দেওয়া থাকলে তো আর হবে না। আর মোট যদি বলে 12টি অপশনে না থাকলে তাহলে দিতে হবে হয় 16টি। আর বর্তমানে জ্যোতি চিহ্ন 19টি, বর্তমানে হচ্ছে 19টি। আচ্ছা ব্যাকরণিক চিহ্ন কয়টি? 4টি। আমরা এখানে উত্তর করতেছি, আস্তে আস্তে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবেন। জ্যোতি চিহ্ন 4টি। এখন আরেকটি তথ্য দেই, মধ্যযুগে, মধ্যযুগে বিরাম চিহ্ন কতটি ছিল? মধ্যযুগে বিরাম চিহ্ন ছিল কতটি? বিরাম চিহ্ন ছিল কতটি, এটা জানেন? আশা করছি জানার কথা। অপশন ক 2, অপশন খ 4, অপশন খ 12। মধ্যযুগে বিরাম চিহ্ন ছিল কতটি? মধ্যযুগে বিরাম চিহ্ন ছিল কতটি? নবম দশম শ্রেণীর নতুন বইতে 13টির আলোচনা করা হয়েছে। হ্যাঁ 13টি আলোচনা করা হয়েছে নবম দশম শ্রেণীর নতুন বইতে। নতুন যুক্ত করা হয়েছে ওই যে স্ল্যাশটা, মানে বাইশ যুক্তটা, এটা। আচ্ছা গুড, থ্যাংক ইউ। সাদিয়া সুলতানা আপু, রিমঝিম আপু,
নীতি আপুরে বেশি দেখি না ইদানিং, আজকে আসতেছে মাশাল্লাহ। জেসমিনার আপু আছে সাথে, আমাদের তানজিলা ফেরদৌস আপু আছে। ইলেকট্রিসিটি নাই না, আচ্ছা আকৃতি দাস আপু আছে। তাহলে কয়টি হবে? 4টি হবে না, 2টি হবে। আচ্ছা, মধ্যযুগে বিরাম চিহ্ন ছিল 2টি, মধ্যযুগে বিরাম চিহ্ন ছিল 2টি। কি 2টি ছিল? এই যে এই 2টি ছিল, এক দাড়ি, এক দাড়ি, এক দাড়ি, এক দাড়ি মানে যে একটা দাড়ি, আর দুই দাড়ি, দুই দাড়ি, দুই দাড়ি, দুই দাড়ি মানে কি? 2টা দাড়ি। দেখবেন এইভাবে দেওয়া আছে কিন্তু মধ্যযুগের কবিতাগুলো দেখবেন এই যে এইরকম। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের একটি প্রশ্ন করা হয়, নিচের কোনটি, নিচের নিচের কোনটি বাংলাদেশের বাংলাদেশের নিজস্ব বিরাম চিহ্ন, নিজস্ব বিরাম চিহ্ন, এই যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে দেখেন তো, এই যে এটা হবে না, এই যে এটা হবে, মানে এটা তো প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক, আর এটা হচ্ছে দাড়ি। আচ্ছা, দাড়ি। টাইপিং এ ভুল করছে, আচ্ছা সমস্যা নাই। এক দাড়ি, দুই দাড়ি, গুড। হ্যাঁ, কোনটি? দাড়ি লেখার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, চন্দ্রবিন্দু হবে। সুলাইমান ভাইয়া, রুকসানা আপু, সাদিয়া আপু, রাহাত আপু, ফেরদৌসী নিপা আপু, আশরাফুল ভাইয়া, রজনী রোজ, গুড, থ্যাংক ইউ। এই তো বুঝে গেছেন, এখান থেকে শুরু। আচ্ছা, হ্যাঁ, এই অনেকে বুঝে গেছেন, রুনা আপু সহ অনেকে আছে। তাহলে উত্তরটা হবে কি? এই যে এটা আমাদের নিজস্ব বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন, যেহেতু মধ্যযুগে ছিল। এখন আর আমরা দুই দাড়ি ব্যবহার করি না, মাঝে মাঝে গানের ক্ষেত্রে ব্যবহার করি। আর সংস্কৃত শব্দের ক্ষেত্রে এই যে দাড়ি, সংস্কৃত যে লাইনগুলো আছে, চরণগুলো, এইগুলোর ক্ষেত্রে দাড়ি ব্যবহার করি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ মাশাল্লাহ ধরে ফেলেছেন। তাই মুছে দিচ্ছি এটাও আমরা। এক দাড়ি, দুই দাড়ি, এগুলো ছিল মধ্যযুগে। আচ্ছা, তাহলে এখন যদি প্রশ্ন করা হয়, ওইটা আমরা জানি বর্তমানে, বর্তমানে বর্তমানে মুঠ বিরাম চিহ্ন, মুঠ জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন না, জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন হচ্ছে, অপশনে দেখবেন সবসময় সতর্ক থাকবেন, 16টি থাকলে সবার প্রথম 16টি, আর নয়তো 19টি, 16টি নয়তো 19টি, যে কোনো একটি দিতে হবে। 16টি নয়তো 19টি, এটা কিন্তু কোনো অপশন না বর্তমানে। কারণ কি, 16টি আমরা তো জানতেছি, 16টি কি কি জানতেছি না। ওই যে 12টি আর 4টি ব্যাকরণিক চিহ্ন, এই 16টি, তাহলে আর 3টি বৃদ্ধি পেল কি? আর 3টি কি বৃদ্ধি পেয়েছে? এই যে বিন্দু বৃদ্ধি পেয়েছে, তারপর কি বৃদ্ধি পেয়েছে? এই 1 2 3, আচ্ছা, ত্রিমাত্রিক চিহ্ন বৃদ্ধি পেয়েছে, বিন্দু, ত্রিমাত্রিক বিন্দু, তারপর স্ল্যাশ যাকে বলা হয় বা বাই চিহ্ন, এই 3টি বৃদ্ধি পেয়েছে। এই তিনটি আগেই ছিল, কিন্তু এখানেও বাংলা ব্যাকরণে যুক্ত করা হয়েছে। জ্যোতি আবার বিরামের পার্থক্য কিছুক্ষণ আগে বলেছি, মানে বিরামের মানে হচ্ছে বিশ্রাম, আর জ্যোতির বিশ্রাম থাকতেও পারে, না থাকতেও পারে। জ্যোতির চিহ্ন হচ্ছে বিরাম নিয়ে সবগুলো, আর বিরাম শুধু আলাদা। বিরাম চিহ্ন 9টি, জ্যোতি চিহ্ন বাকি সবগুলো 12টি। দাড়ি গ্রুপের ক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে না। হ্যাঁ, দাড়ি, দেখো গুফ যখন লিখবা, গুফ চন্দ্রবিন্দু আছে, গুফ চন্দ্রবিন্দু আছে, গুফে চন্দ্রবিন্দু দিয়ে দিছ, তাহলে দাড়িতে চন্দ্রবিন্দু নেই না, গুফে চন্দ্রবিন্দু নেই, গুফে চন্দ্রবিন্দু আছে, তাহলে দাড়িতে চন্দ্রবিন্দু নেই। আর যদি বা ব্যাকরণের ক্ষেত্রে, এই যে বিরাম চিহ্নের ক্ষেত্রে, এই দাড়িতে দাম্বি থেকে এসেছে, এই দাড়ি চন্দ্রবিন্দু, আর ওইটাই দাড়ি মানে গুফের ক্ষেত্রে। এগুলো যদি আলাদা হয়, যদি জ্যোতির অপর নাম বিরাম চিহ্ন বলা হয়, মনে করো জ্যোতির অপর নাম কোনো কোনো ক্ষেত্রে কি করা হয়? বিরাম চিহ্ন বলা হয়, কিন্তু সব জায়গায় তো আর বিরাম নেই, বিশ্রাম, কিন্তু ওইগুলাও কিন্তু বিরাম আছে, বিরাম আছে, মনে হয় প্রয়োজন নেই, বিরামের প্রয়োজন নেই বলা হয়, কিন্তু বিরাম এখানেও থাকে। চিহ্ন থাকা মানে কি? আংশিক বিরাম থাকা, এই জন্য ওরাকে বিরাম, জ্যোতির আরেক নাম বিরামও বলে, বিরাম চিহ্ন বলা হয়। কই যায় একবার? আচ্ছা, সাইরা আপু, এই দেখেছি তোমাকে, তুমি আর ক্রমের মনে একটু পিছনে চলে যায়। ত্রিমাত্রিক চিহ্নটা বুঝিন, ত্রিমাত্রিক মানে করো
পুরা বাক্যকে বা পুরা শব্দকে ছোট করে ফেলা। মনে করো বলতো তুমি আজ, তুমি আজ, তুমি আজ পরে কি আমরা জানি না, আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, এই জন্য ত্রিমাত্রিক একটা চিহ্ন থাকে, এই যে ডট 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 ডট। তুমি আজ তার মানে কি অসম্পূর্ণ বাক্যর ক্ষেত্রে এই ত্রিমাত্রিক চিহ্নগুলো দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা পর্যন্ত আমরা ক্লিয়ার আশা করছি। আচ্ছা, তারপর বলো বাক্যের শেষে কয়টি বিরাম চিহ্ন বসে, এটা তো জানার কথা। বাক্যের শেষে বিরাম চিহ্ন বসে কতটি? শেষে বিরাম চিহ্ন বসে কতটি? 3টি না 5টি? আচ্ছা, উত্তরটা আমি লিখিয়ে দিলাম, 3টি। এই তো লিখছে। মোট জ্যোতি চিহ্ন কয়টি? তাহলে মোট জ্যোতি চিহ্ন যদি অপশনে 16 থাকে 16, আর যদি অপশন না থাকে 19 থাকে তাহলে 19 হবে। অপশন দেখে থাকবে। আর যদি জ্যোতি চিহ্ন বলে তাহলে শুধুমাত্র 12 থাকলে 12 দিতে হবে। তার নাম কি? ত্রিমাত্রিক। এর পরেরটার নাম কি? ত্রিমাত্রিক কোথায়? ত্রিমাত্রিক তো এখানে লিখি নাই আপু, পরে লিখবো আমরা। আচ্ছা, তারপর এই তো মাশাআল্লাহ, 3টি 16 না থাকলে 19টা। হ্যাঁ, উদ্ধার চিহ্ন বর্তমান নাম দেওয়া হয়েছে উদ্ধার চিহ্ন। বাংলা নাম আর কি, উদ্ধার চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন। আগে ছিল উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন চিহ্ন 2 প্রকার, মনে রেখো। উদ্ধৃতি চিহ্ন কয় প্রকার? 2 প্রকার। উদ্ধার চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন, হ্যাঁ ওই আগেরটা 3 চিহ্ন, 2 প্রকার। আচ্ছা, আর একটা হচ্ছে একক, একটা হচ্ছে দ্বৈত বা দ্বৈত। একক, আর একটা হচ্ছে দ্বৈত। একক মানে একবার দেওয়া হবে। মনে করো বলছে নবাব এদিকে এসো, নবাব, এই নবাব এখানে আসলো, মনে করো এখানে এসেছিল, তো এই যে একবার দিয়েছি একটি শব্দ, তার মানে এটা আমরা হাইলাইট করে দিয়েছি, এই জন্য একটি। আর দত্ত মানে কি? রবীন্দ্রনাথ বলল মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, তো রবীন্দ্রনাথ বললোর পরে কমা দিয়ে এই যে এখানে এই পুরো বাক্যটাকে কি করা হয়? একটি বন্ধনীর ভিতরে আবদ্ধ করা হয় এই উদ্ধরণ চিহ্নের মাধ্যমে। আচ্ছা, আশা করছি এটা বুঝেছো, তোমরা জানো অবশ্যই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কয়টি বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই? এটাও সহজ প্রশ্ন। থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই এরকম বিরাম চিহ্ন হচ্ছে 3টি। এরকম বিরাম চিহ্ন, এটা খুবই মনে রাখবা, গুরুত্বপূর্ণ। থামার প্রয়োজন নয় বিরাম চিহ্ন হচ্ছে 3টি। কি কি আমরা এটা জানি, এবার লিখছিলাম আগে আমরা। হাই ব্রাদার আর কি, কেমন আছো, তাই হাইফেনের নাম কি আমরা জানি? সংযোগবাচক চিহ্ন। তারপর ইলেক চিহ্ন, ইলেকের আরেক নাম হচ্ছে লুপ চিহ্ন, ইলেক চিহ্ন। তারপর ব্রাকেট বা বন্ধনী চিহ্ন। ব্রাকেট ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে বন্ধনী চিহ্ন। এই 3টি বিরাম চিহ্নে কি করতে হবে না? থামার দরকার নেই, 3টি বিরাম চিহ্নে। আচ্ছা, এই 3টি যে মনে রাখবা, আমরা মনে রাখি। আর একটি প্রশ্ন এখানে আমরা দিচ্ছি, উপরে মুছে দিয়ে, আশা করছি লিখেছো। আচ্ছা, 1 সেকেন্ড, হ্যাঁ মানে 1 সেকেন্ড থামতে হয় কতটি বিরাম চিহ্নে? 1 সেকেন্ড থামতে হয়, 1 সেকেন্ড থামতে হয় কতটি বিরাম চিহ্নে? 6টি না 8টি? এরকম 1 সেকেন্ড থামতে হয়। এই মুহূর্তে আমাদের প্রায় 40 জন রয়েছে, মাশাআল্লাহ। সবাই চুপসে যাবেন না, সাড়া দিবেন। দেখি কি কি আছে। হ্যাঁ, অনেকে আছে দেখতেছি এখানে। উত্তর করতে হবে। ইলেক চিহ্ন কোনটি আপু? দেখো, চাউল লিখেছি আমরা, চাউল। এখন এই চাউলকে তুমি এবার লিখো, এই যে চাল, এই যে চাল, এই ইলেক মানে কি? এই রস্যকার, এই যে এই রস্যটা কি লুপ্ত হয়ে গেছে, এখানে গোপনে আছে। নইলে লিখেছে, নইলে এটা নইলে, দন্তন্য ইলেক, লেখালে নইলে, এবার থাকে দেখো মাঝে মাঝে। আধুনিক যুগে আর এগুলো ব্যবহার হয় না।
আচ্ছা, গুড। মাবিয়া সুপ্তা, নাসিমা আপু, রজনী রোজ, সুলাইমান ভাইয়া। আমার 22 তারিখ পরীক্ষা আছে, তাই আমি চলে যাচ্ছি। তোমার না 22 তারিখ পরীক্ষা, আমাদের গ্রুপের প্রায় 60% সদস্যই আছে। আচ্ছা, ইলেক মানে কি? ড্যাশ বাই না, ইলেক মানে হচ্ছে লুকানো চিহ্ন, লুপ্ত চিহ্ন। ওই যে উপরে লিখেছি এরকম, ড্যাশ না, ড্যাশ তো আমরা জানি, আমরা চিহ্নগুলো লিখবো, আবার সমস্যা নেই, এই চিহ্নগুলো আমরা লিখবো। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখানে 6টি, হ্যাঁ চলে যাও, যারা ব্যস্ততা আছে, বিভিন্ন পরীক্ষা ব্যস্ত আছে, তারা চলে যাও। আচ্ছা, তাহলে পরে আমরা যাই, একটু মুছে দেই। আমাদের ক্লাস থেকে 1-2টা প্রশ্ন চলেও আসতে পারে, বলা যায় না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাংলা বিরাম চিহ্নের জনক কে? বিরাম চিহ্নের প্রবর্তক কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? বিরাম চিহ্নের জনক। আচ্ছা, প্রথম বিরাম চিহ্ন না, জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্নের তখন বিরাম চিহ্ন ব্যবহার করেনি। আচ্ছা, প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার হয় কত সালে? ব্যবহার হয়, তারপর প্রথম জ্যোতি চিহ্ন যে গ্রন্থে ব্যবহার হয়। আচ্ছা, এই 3টি প্রশ্ন, রাইট, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, বিদ্যাসাগর, রাইট। তাই জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র লিখতে হবে, ঈশ্বরচন্দ্র শর্মা তার নাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর প্রথম জ্যোতি চিহ্নের ব্যবহার হয় 1847 সালে, তখন ওই বিশ্ববিদ্যালয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। প্রথম জ্যোতি চিহ্নের যে গ্রন্থে ব্যবহার করা হয়, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। আচ্ছা, বিরাম চিহ্নগুলো কোন ভাষা থেকে এসেছে? অধিকাংশ বিরাম চিহ্নগুলো কোন ভাষা থেকে এসেছে? মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নগুলো কোন ভাষা থেকে নিয়েছেন? বিরাম চলে আসে। জ্যোতি চিহ্নগুলো কোন ভাষা থেকে এসেছে? প্রশ্নের উত্তর করতে হলে একটু লক্ষ্য রেখে করতে হয়। এসেছে সবার পারার কথা। জ্যোতি চিহ্নগুলো যে ভাষা থেকে, প্রশ্ন না করে আমরা লিখে দিই, নোট লিখতেছে একটু। কোন ভাষা থেকে এসেছে? বেতাল পঞ্চবিংশতি, হ্যাঁ 1847। আশরাফুল ভাইয়া, রাইট, গুড, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, রুনা আপু, হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত ভাষা থেকে এসেছে বলেছে সাদিয়া সুলতানা আপু। নাইমাতুল জান্নাত, বেতাল পঞ্চবিংশতি। আচ্ছা, এই বিরাম চিহ্নগুলো কোন ভাষা থেকে এসেছে? আমার তো ধারণা ছিল সবাই পারার কথা। আচ্ছা, উত্তর দেখতেছি না এখনো, কনফিউশনে ভুগতেছে। মাশাআল্লাহ, অনেক বেড়ে গেছে উপস্থিতির সংখ্যা। তো কোন ভাষা থেকে এসেছে? এটা এসেছে, অপশন দিয়ে দিব? অপশন দেওয়ার দরকার নেই, আমরা উত্তরটা বলে দিই। এটা এসেছে ইংরেজি ভাষা থেকে। ইংরেজি ভাষা থেকে। যেমন কমা কোন ভাষা শব্দ? কমা ইংরেজি ভাষা। ড্যাশ কোন ভাষা শব্দ? ইংরেজি ভাষা। তার মানে ইংরেজি ভাষা মনে রাখতে হবে, এটা ইংরেজি ভাষা হতে। আশরাফুল ভাই, রাইট। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি, এখন কয়েকটি বিরাম চিহ্ন দেখবো। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কোনো সমস্যা আছে কিনা। এখন কয়েকটি বিরাম চিহ্ন দেখে আমরা আরেকটু বিস্তৃতিতে চলে যাব। হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু জানাও তো তোমরা আমাকে। কোন সমস্যা আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কোনো সমস্যা নেই মনে হয়, ক্লিয়ার হয়েছে মোটামুটি।
কোন সমস্যা? সংস্কৃত না, ইংরেজি কিন্তু শ্রেয়শ্রী আপু। আচ্ছা, সুফিয়া আপু ইংরেজি ভাষা থেকে এসেছে। যেমন তোমাকে কিন্তু অনেকবার প্রশ্ন করা হয় তোমাদের পরীক্ষায়, কমা কোন ভাষার শব্দ, ড্যাশ কোন ভাষার শব্দ, তারপর আর কি আছে এই শব্দগুলো, কুলন কোন ভাষার শব্দ, কুলন ইংরেজি শব্দ বা ইংরেজি শব্দ এখানে। ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা চলে যাই এই যে কিছু বিরাম চিহ্নের মাঝে। এই যে 1 নাম্বার লিখি, 1 নাম্বার কি লিখবো? কমা লিখবো, কমা। কমার কিরকম, কমার প্রতীকটা কিরকম? এই যে কমা, আমরা এইভাবে লিখি, এই যে কমা, এই যে এটা কমা, তাই না? এটা কমা। এখন কমা থামতে হয় কত সেকেন্ড? আমরা জানি 1 সেকেন্ড। কমার বাংলা নাম কি? বাংলা নাম কি? কমার বাংলা নাম কি? এটা অনেক পরীক্ষাতে আমার জানা মতে তোমাদের এটা পারার কথা। কমার বাংলা নাম কি? কমার বাংলা নাম অনেক পরীক্ষায় এসেছে এটা। আচ্ছা, জানো তোমরা? পাদচ্ছেদ। পাদচ্ছেদ। কমার বাংলা নাম হচ্ছে পাদচ্ছেদ। এক বলার সময় পর্যন্ত থামতে হয়। এক বলার যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে, সময় লাগে। আচ্ছা, তারপর আমরা যাই, কমার পরে যাই সেমিকোলন। সেমিকোলন, সেমিকোলন চিহ্নটা আমরা জানি কিরকম। এই যে এটা হচ্ছে একটা স্বাধীন বাক্যে বসে যেটা। সেমিকোলন মানে কি? পাদচ্ছেদ, পরে হবে অর্ধচ্ছেদ। অর্ধচ্ছেদ, অর্ধচ্ছেদ। এটা না, এটা হচ্ছে সেমিকোলন এক বলার দ্বিগুণ। এক বলার দ্বিগুণ মানে কমার চেয়ে দ্বিগুণ সময় থামতে হয়, দ্বিগুণ সময়। তারপর 3 নাম্বার যাই আমরা। 3 নাম্বারটা কি? দাড়ি দিই আমরা, দাড়ি। দাড়ি, দাড়ি তো আমরা চিনি, সবচেয়ে বেশি থামতে হয় দাড়িতে, যদিও আমরা 1 সেকেন্ড। দাড়ি মানে পূর্ণচ্ছেদ। দাড়ির বাংলা কি? পূর্ণচ্ছেদ। ইংরেজিতে বলে ফুল স্টপ। ফুল স্টপ, পূর্ণচ্ছেদ, পূর্বচ্ছেদ লিখে ফেলছি, পূর্ণচ্ছেদ, পূর্ণচ্ছেদ। আচ্ছা, এটা 1 সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা, তারপর 4 নম্বরে যাই, প্রশ্নবাচক চিহ্ন। প্রশ্ন চিহ্ন, ইংরেজিতে বলা হয় প্রশ্ন চিহ্ন। চিহ্ন এই যে এটা এইভাবে। আর বাংলাতে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক, এটা বাংলার দরকার নেই, আমরা জানি। আমরা এই 3টি কিন্তু বাংলার দরকার প্রয়োজন আছে। এটা 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এক বলার দ্বিগুণ, সেমিকোলন, রাইট, হ্যাঁ। পাদচ্ছেদ, পূর্ণচ্ছেদ আর অর্ধচ্ছেদ। এই যে এটা হচ্ছে পাদচ্ছেদ, অর্ধচ্ছেদ, পূর্ণচ্ছেদ। 5 নম্বরে যায় বিস্ময়বাচক চিহ্ন। বিস্ময়, বিস্ময় চিহ্ন, বাংলা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। এই যে এটা আমরা জানি, এটা হচ্ছে, এটাও 1 সেকেন্ড। তারপর 6 নম্বরে যাই। 6 নম্বরে যাই আমরা কি? কুলন। কুলন যাই, কুলন। কুলন কি? এই যে 2টা বিন্দু দিবা, 2টা বিন্দু, কুলন। কুলন 1 সেকেন্ড, 1 সেকেন্ড। তারপর 7 নম্বরে যাই, কুলন ড্যাশ। কুলন ড্যাশ, কুলন ড্যাশ কিরকম? এই যে 2টা বিন্দু দিয়ে একটি টান দিবা। আচ্ছা, কুলন ড্যাশ, এটাও 1 সেকেন্ড। আচ্ছা, তারপর 8 নাম্বার, 8 নাম্বার যাই, ড্যাশ, শুধুমাত্র ড্যাশ। ড্যাশ, এই যে এটা শুধুমাত্র একটু লম্বা টান, নয়তো হাইফেন হয়ে যাবে। আচ্ছা, ড্যাশ, এটাও 1 সেকেন্ড। আচ্ছা, 1 2 3 4 5 6টি কিন্তু আমরা পেয়ে গেলাম 1 সেকেন্ড করে। এখন 9 নাম্বার কি? উদ্ধৃতি চিহ্ন, মানে উদ্ধার, বর্তমানে যেটাকে বলা হয় উদ্ধার চিহ্ন। উদ্ধার চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। এটা কি রকম? এটা ওই যে এখানে 2টা কমার মতো হতে পারে এই রকম, বা একটাও হতে পারে, যে কোনো। তাহলে এটা হচ্ছে ওই যে এক বলার ওই যে কমার যে সময় পর্যন্ত, এটা একই সময়, মনে রাখবা। 2টা আছে চিহ্ন, একটা হচ্ছে কমা, একটা উদ্ধার চিহ্ন। এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে। আচ্ছা, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে দেখো তো একটা জিনিস, মিলটা কি আছে? মিলটা কি আছে এখানে? এই চিহ্নগুলোকে বলা হয়, এই চিহ্নগুলো বলা হয় বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন, এগুলো কি বলা হয়?
বিরাম চিহ্ন বলা হয়। কারণ কি, দেখো এগুলো সবটি থামার প্রয়োজন আছে, এগুলো সবগুলো থামার প্রয়োজন আছে। আর যে চিহ্নগুলো রয়েছে, মনে করো আমরা ওইখান দিয়ে লিখি, ওইখান দিয়ে লিখি, এখান দিয়ে পরে কি 10 নম্বর লিখি আমরা। 10 নম্বর হচ্ছে মনে করো ধাতু চিহ্ন, ধাতু চিহ্ন, ও ধাতু চিহ্ন না, সরি, ধাতু চিহ্ন চলে যাচ্ছে আমরা। ইলেক চিহ্ন বা হাইফেন, হাইফেন, হাইফেন তো আমরা জানি। তারপর 11 নম্বর কি, ইলেক চিহ্ন, ইলেক চিহ্ন। তারপর 12 নম্বর কি, বন্ধনী চিহ্ন, বন্ধনী চিহ্ন। আচ্ছা, এই যে এই তিনটি বর্ণ কি বলা হয়, এই তিনটি আর এইখানে 9টি, এই 12টিকে বলা হয় জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন কাদেরকে বলা হয়, তাহলে এইখানে 3টি আর এখানে 12টি, 9টি, এই 9 আর 3 12, এই 12টি চিহ্নকে বলা হয় জ্যোতি বা ছেদ চিহ্ন। হাইফেনে থামার প্রয়োজন নেই, মানে এই তিনটিতে থামার প্রয়োজন নেই, এই তিনটিতে থামার প্রয়োজন নেই। আচ্ছা, থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই, নেই, সেম সেম। আচ্ছা, আশা করছি তোমরা এই 12টি ক্লিয়ার হয়ে গেছো, যাদের কনফিউশনে ছিল এতক্ষণ। আচ্ছা, এখন আরো 4টি যে চিহ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো পরীক্ষায় আসে। এটা হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, ব্যাকরণিক চিহ্ন আছে। এখন পরে দেখো 13 নম্বর, দেখো 13 হচ্ছে কি, এই যে একটি চিহ্ন আছে ধাতু চিহ্ন, আমরা জানি এগুলো বাংলা ভাষায় ব্যবহার করি। এটা কোথায়, প্রকৃতিপত্রে দেখবো আমরা এটা ব্যবহার করি, ধাতু চিহ্ন, এটা হচ্ছে ধাতু চিহ্ন। আচ্ছা, এই ধাতু চিহ্নটি চিহ্ন, যেমন আমরা যদি লিখি কর্তব্য, ক্রিযুক্তব্য লিখি না, কর্তব্য, এই যেটা 3/14 নাম্বার রয়েছে দেখবা। যদি আমরা দেই এইভাবে, যদি আমরা এইভাবে লিখি, এইভাবে না, আগে এইভাবে দিই, এইভাবে দিই, তাহলে বুঝতে হবে এই যে এই মাথাটা এই দিকে যাচ্ছে, তীরটা এই দিকে যাচ্ছে, তীরটা এই দিকে যাচ্ছে, মানে এটা থেকে এটা আগে এসেছে। তাহলে বুঝতে হবে পূর্ববর্তী, পূর্ববর্তী মানে পরেরটা, সে পূর্ববর্তী না, পরবর্তী, পরবর্তী শব্দ, শব্দ থেকে আগত, আগত। দেখো তো, মানে বাম দিকে যদি থাকে তাহলে ওই দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে আসছে। এরকম কি একটা শব্দ আছে, যেমন ইংরেজিতে বলা হয় জেনারেল, 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 বাংলাতে কি বলে, জাদরেল, জাদরেল। জেনারেল জাদরেল কেন হয়েছে, দন্তান্ন নাই, এই জন্য চন্দ্রবিন্দু হবে, তাই না? তাহলে এটা কোথা থেকে আসছে, ওই শব্দটা থেকে এইদিকে আসছে, তাহলে এইভাবে বসবে, সরি এইভাবে বসবে। তো আমি তো মনে নাই, প্যাচ লেগে যায় কিন্তু মনে থাকে না। উদ্ধরণ চিহ্ন কতক্ষণ থামতে হয়, উদ্ধরণ চিহ্ন 1 সেকেন্ড, মানে এক বলার যে সময়, মানে কমাতে যতক্ষণ থামতে হয়, উদ্ধরণ চিহ্ন ততক্ষণ থামতে হয়। চিহ্ন দিয়েছি সবগুলো, ওই হাইফেনের চিহ্ন দিতে হবে। হাইফেনের চিহ্ন তো জানোই, এই যে হাইফেন, হাইফেনের চিহ্ন হচ্ছে এই যে ছোট। তারপর ইলেক চিহ্ন কি, ইলেক চিহ্ন ওই যে উপরে কমা থাকবে, উপরে কমা। আর বন্ধনী চিহ্ন তো জানো, বন্ধনী চিহ্ন 3 প্রকার। আচ্ছা, পরেরটা দিকে কি বলছিলাম, তাহলে এটা পূর্ববর্তী শব্দ থেকে আগত, জাদরেল, জেনারেল। দেন হবে 15 নাম্বার কি, এটা যেহেতু এইভাবে ছিল তাহলে এটা এইভাবে আসবে, এটা পরবর্তী, মানে এটা থেকে এটা, পরবর্তী শব্দ থেকে আগত। যেমন মনে করো আমরা 5 লিখছি, বর্তমানে পঞ্চ থেকে কি আসছে, 5 আসছে না, পঞ্চ থেকে 5 চন্দ্রবিন্দু, এই যে এটা। গঙ্গা থেকে গাং, গঙ্গা থেকে গাং, গাং। বড় করে লিখবো আরো রুমেল আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু বড় করে বলতেছি আমি মুখে। তারপর দেখি 16 নাম্বারটা কি, 16 নাম্বার হচ্ছে এই যে সমান সমান চিহ্ন। সমান সমান চিহ্ন বা প্রায় সমস্ত চিহ্ন, এটা সমান সমান চিহ্ন, এটা কি রকম আমরা জানি, এটাও ব্যাকরণিক চিহ্ন। আচ্ছা, যেমন উদাহরণ যদি দেই, যেমন মা ও বাবা, মা ও বাবা সমান সমান কি,
মা বাবা বাবা, এই যে এরকম। আচ্ছা, তাহলে এই 16টি চিহ্ন সম্পর্কে আমরা জেনেছি। আরো যে চিহ্নগুলো রয়েছে আমরা জানি 17 নম্বর চিহ্ন। এই 17 নম্বর চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে। এটা হচ্ছে বিন্দু। বিন্দু, এই বিন্দু নিয়ে অনেক ঝামেলা হয়, এই জন্য এবারে অন্তর্ভুক্ত করা হয়েছে বিন্দু। আচ্ছা, এটা হচ্ছে শব্দ সংক্ষেপ করার ক্ষেত্রে, শব্দ সংক্ষেপ করার ক্ষেত্রে বসে, শব্দ সংক্ষেপ করার ক্ষেত্রে বসে, করার ক্ষেত্রে বসে বসে। আচ্ছা, যেমন প্রচলিত একটি উদাহরণ আছে, ডাক্তার। দেখো তো, ডাক্তার, ডাক্তার শব্দটি কি সংক্ষেপ করলে কি হবে? কি হবে দেখো তো, এই যে এটা হবে না, এটা হবে, যেটা থেকে আসে সেটা, হ্যাঁ ওইদিকে, হ্যাঁ যেটা থেকে আসে, মনে করো বাম দিক থেকে আসলে এই যে এই মাথাটা থাকবে এইদিকে, এই যার কোথা থেকে আসে দেখো, এই দেখো, এই যে মাথাটা দেখো, এই যে মাথাটা, এই মাথাটা, তার মানে কি এই দিক দিয়ে এখানে আসছে। পরবর্তী, এই যে দেখো, মনে করো জাদ্রেল, জাদ্রেল কি এটা আসছে, আর ছিল কি জেনারেল, জেনারেল থেকে আসছে কি জাদ্রেল। এই জন্য এই যে বাম দিকে তার কোনটা থাকবে, কোন কোন হবে যাবে আর কি, এই বাম দিকে তার কোনটা থাকবে। আর এটা থেকে পরে ওই দিকে গেছে তীরের মতন, এটা থেকে এই দিকে গেছে, এই দিকে চলে গেছে, তার মানে পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বা আগত, এটা থেকে এদিকে গেছে। কে লিখেছে? নুরেস্তা আপু। ডাক্তার, ডাক্তার 15, 14, 15, আবার বলেন 14, 15, 14, 15 কোথায়? এই যে ধাতু চিহ্ন আপু, এই যে ধাতু, ও 14, 15, ঠিক আছে, আবার বলতেছি তাহলে, ওই তাহলে এটা পরবর্তী শব্দ থেকে আগত, পরবর্তী শব্দ থেকে, পরবর্তী মানে কি, ও এটা হচ্ছে পূর্ববর্তী, এটা তো ভুল লিখছি আমি। পরবর্তী মানে কি, পরেরটা থেকে আগেরটা আসছে, পরেরটা থেকে আগে আসছে। যেমন জেনারেল, এটা কি ইংরেজি শব্দ, এই জেনারেল থেকে আসছে কি, তো পরের শব্দটা কি ছিল জেনারেল, এখন আসছে কি জাদ্রেল, তো এটা কি পরবর্তী মানে পরেরটা থেকে আসছে। আর পরেরটা কি পূর্ববর্তী, দেখে পঞ্চ, এই যে পূর্ব মানে আগে, বা আগের শব্দ মনে রাখতে পারো, পূর্ব না মনে রাখতে আগে, আগে, আর এটা কি পরে, আগে পরে, এবার মনে রাখতে পারো। তাই পঞ্চ থেকে 5 হয়েছে, এটা থেকে হয়েছে পরেরটা, এটা থেকে এটা মাইনাস, এটা মাইনাস হয়েছে, আর একটা যোগ হয়েছে, এটা। আচ্ছা, ডাক্তার, গুড, থ্যাংক ইউ শ্রেয়সী আপু, সাফিয়া সুলতান আপু, রুমা আপু, নুরেস্তা আপু, রুনা আপু। আচ্ছা, ঠিক আছে, 16টা তাহলে, ও 17টা পেয়ে গেছি আমরা। শব্দ সংক্ষেপ করার ক্ষেত্রে এই বিন্দু বসে, ডাক্তার বিন্দু হয়ে যাবে। আমরা কিন্তু অনেক সময় ভুল লিখি, মুহাম্মদ ও এইভাবে লিখি। তো 18 নাম্বার কি হবে? 18 নাম্বার হচ্ছে ত্রিবিন্দু। ত্রিবিন্দু, ত্রিবিন্দু, যেমন এটা, এই যে 1, 2, 3টা বিন্দু থাকে, মানে অনেকটা বড় বাক্য কে সংক্ষেপ করার জন্য এই ত্রিবিন্দু ব্যবহার করা হয়। তারপর 19 নম্বরে কি? 19 নম্বরে বাই চিহ্ন বা অথবা চিহ্ন, এই যে এই বাই চিহ্ন, এটাকে ইংরেজিতে বলে বাই। এই চিহ্নটাকে কি করা হয়? যেমন এটাকে বলা হয় শুদ্ধ না বা, এটা বা চিহ্ন বলতে পারো, বা চিহ্ন, বা অশুদ্ধ, অশুদ্ধ, এটা এরকম এই চিহ্নটা যুক্ত করা হয়েছে। হ্যাঁ, ডাক্তার ডক্টরেট, আচ্ছা ডক্টরেট করেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করছি এই দেখো 19টা পেয়ে গেছি আমরা বিরাম চিহ্ন মোট। তাহলে এই বিরাম চিহ্নগুলো মোটামুটি একটা ধারণা হইলো। এখন এই বিরাম চিহ্নগুলোর ভিতরে কোন বিরাম চিহ্ন কি কারণে বসে, এইগুলো একটু আলোচনা করার প্রয়োজন। অনেক সময় চলে গেছে, আর তো বেশি সময়ও নেই। আচ্ছা দেখো, আমরা কমা ক্ষেত্রে যদি আমরা বলি, এই কমাগুলো কোথায় ব্যবহার করা হয়? কমা ব্যবহার করা হয় বাড়ির নামের পরে, তারিখের নামের পরে, সম্বোধনবাচক শব্দের নামের পরে। তাই পদ প্রকরণ আছে না, বিশেষ্য বিশেষণ, এইরকম পদ আলাদা করে দেখানোর ক্ষেত্রে। তারপর জটিল বাক্য শেষ হওয়ার পরে, মানে তারপর আরো আছে তোমার কি, ওই উদ্ধরণ চিহ্নের প্রথম পদের পরের পরে অনেক বিশ্লেষণ আছে। এখন এইরকম বিশ্লেষণ লিখলে অনেক সময় লাগবে, তোমরা একটু ধারণা রাখবা কিভাবে আসছে। তো একটা উদাহরণ দিই, যেমন মনে করো এই দেখো 26 মার্চ 1971, যদি এখানে কমা কোথায় হবে, এখানে কমা কোথায় হবে?
26 মার্চ 1971। তারপর মার্চ, দেখো তো, মার্চ 1971। আচ্ছা, অপশনে দিই, মনে করো ক, এটা খ, কোনটা শুদ্ধ? মার্চ 26, মার্চ 26 লিখিনি আমি, 1971। দেখো ত্রিবিন্দুর অন্তঃস্থ চিহ্নটা বুঝতে পারছি না। ত্রিবিন্দুর এই যে ত্রিবিন্দু কোথায়? এই ত্রিবিন্দু, ত্রি মানে 3, এই যে 3টা বিন্দু, এই যে অন্তঃস্থ, এই একটা বিন্দু, 2টা বিন্দু, 3টা বিন্দু, অন্তঃস্থ কোথায়? আচ্ছা, আসলে যদি আমরা ইংরেজি শব্দ লিখি, তাহলে এই যে এখানে কমা বসবে না। ইংরেজি শব্দ লিখলে এটা এখানে কমা নেই, এখানে কমা নেই। আর যখন আমরা মাসের নাম বলছি না, মাসের নামের পরে মাসের নাম, তারিখের নাম, তাহলে এই যখন আমরা এইভাবে ইংরেজি শব্দ এইভাবে লিখবো, তখন এটা শুদ্ধ হবে। এই যে এরপরে কিন্তু মার্চ 26, মানে এটাই 26শে মার্চ। আর যদি আমরা বাংলা লিখতাম, মনে করো তখন 13ই ভাদ্র যদি লিখতাম আমরা, তখন কিন্তু এখানে কমা 1306, 11ই ভাদ্র, মানে 11ই ভাদ্র কাজী নজরুল ইসলামের জন্মদিন, 11ই ভাদ্র 1306, তাহলে কিন্তু এখানে কমা হইতো। তো ইংরেজি ক্ষেত্রে মনে করো তাই মার্চ 26, 1971 এরকম লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, একটু বিভ্রান্ত আছে এখানে, একটু লক্ষ্য রাখলেই দেখবা উত্তর হয়ে যাচ্ছে। আর কমার ক্ষেত্রে বেশি জটিল আসে না, তবে কয়েকটি উদাহরণ আসতে পারে। সম্বোধনবাচক শব্দের পরে কমা বসে আধুনিক যুগে, কিন্তু আগে সম্বোধনবাচক শব্দের পরে বিস্ময়বাচক চিহ্ন বসতো। আচ্ছা, কি করে বুঝবো লেখার ভিতরে কোথায় কোথায় দাড়ি, কমা এবং অন্য চিহ্নগুলো বসবে? আসলে তুমি লেখাটা কি লিখতেছো, এই লেখার ভাব ভঙ্গিটা কি? মনে করো এখন তুমি সেমিকোলন বসাবা না কমা বসাবা, এটা কি বুঝবা? এটা তখনই বুঝবা যখন বুঝবা তুমি দুইটি স্বাধীন বাক্য লিখতেছো এবং কথাটি না লিখে তুমি ওই সেমিকোলন বসায় দিতে পারবা। এবং কথাটি না লিখে, তার কারণ কি, একাধিক স্বাধীন বাক্যের পরে সেমিকোলন বসে, একাধিক স্বাধীন বাক্যের পরে, আর একাধিক শব্দের পরে কমা বসে। মনে করো বলতেছি কি, রহিম করিম ও তার বন্ধুরা বাজারে যায়, তো রহিম করিম এই দুইটার পরে কমা, ও তার বন্ধুরা বাজারে যায়, পরে আর কমা নেই। তোমরা গিয়েছিলে, তোমরা পরশু গিয়েছিলে, এই যে সেমিকোলন পরে, কারণ তোমাদের প্রয়োজন ছিল। এই যে একটা বাক্য, ওই যে আরেকটা বাক্য, কারণ তুমি লেখো নাই বা অন্য কিছু স্বাধীন পদ তুমি লেখো নাই। কারণ দুইটা স্বাধীন বাক্য যখন দেখবা, একটা বাক্য আরেকটার উপর নির্ভরশীল না, দুইটা বাক্য স্বাধীন, কি বলা হয়, ডিপেন্ড করবে। আগেরটার উত্তর কি? আগেরটার কোনটা কোনটা? এই যখন তোমরা পড়বা তখন এই সমস্যা বের হবে, তখন আমার সাথে শেয়ার করবা। যখন পড়ার ক্ষেত্রে সমস্যা পাবা, তখন আমার সাথে শেয়ার করবা। আচ্ছা, তো এরকম সবগুলার কিন্তু পরিস্থিতি আছে, পরিস্থিতি কিন্তু তোমাদেরকে একটু বাক্য বুঝে উত্তর করতে হবে। কোন জায়গায় দৃষ্টান্ত প্রকাশে ব্যবহার করা হচ্ছে, তারপর কোন জায়গায় আবেগ প্রকাশের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করতে হচ্ছে, ব্যবহার করার ক্ষেত্রে এসেছে কোন চিহ্ন বসছে, যেমন বিস্ময় চিহ্ন, হাই হাই কি বিপদ, তার কি বিপদ, তা হাই হাই এর পরে অবশ্যই বিস্ময়বাচক চিহ্ন বসবে। আর প্রশ্নবাচক চিহ্ন তো আমরা জানি। তারপর কুলনের ক্ষেত্রে এখানে দৃষ্টান্ত প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা বর্তমানে উদাহরণের ক্ষেত্রে কুলন চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ এই যে যখন আমরা ব্যবহার করি, তখন কুলন চিহ্ন ব্যবহার করি। আগে কিন্তু ছিল ড্যাশের ক্ষেত্রে, এটা ছিল উদাহরণের ক্ষেত্রে। আধুনিক বইতে এখন এটার পরে উদাহরণের ক্ষেত্রে কুলন চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, কথা কেটে কেটে আসছে আবার। খেলা থাকলে পড়া মন বসে না। আচ্ছা, খেলা শুরু হয়ে গেছে, খেলা তো দেরি আছে আপু, 8টায়। আচ্ছা, একটু আমরা সমার্থক শব্দ নিয়ে কথা বলবো। আমরা দিদি থাকো, দেখো তো এখন সাউন্ড ঠিক আছে কিনা। দেখো তো শব্দ ঠিক আছে কিনা।
আচ্ছা, যেহেতু আমাদের অনেক সময় চলে গেছে, আমরা একটু সমার্থক শব্দ নিয়ে কথা বলি। সাউন্ড ঠিক আছে? একটু দ্রুত জানাও। আচ্ছা, গুড। হ্যাঁ, এই তো পবিত্র দাদা রাইট। সুহাগ ফুটবল পছন্দ করে। দেখো, এটা একটা স্বাধীন বাক্য। আমি ক্রিকেট পছন্দ করি। এই যে দুইটা কিন্তু স্বাধীন বাক্য। ঠিক আছে, এরকম ঠিক আছে সাউন্ড। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু সমার্থক শব্দ নিয়ে কথা বলি আপুরা। আজকে আবার খেলা আছে বাংলাদেশের, আবার রাত 9টার সময় পরীক্ষা আছে। দেখো এই সমার্থক শব্দ, সমার্থক শব্দগুলো কিভাবে মনে রাখতে পারি। সমার্থক শব্দ আর কিছু ট্রিক্স আছে, কিছু টেকনিক বার করা যাবে। যেমন আমি ফার্সি শব্দ চেনার কয়েকটি টেকনিক বের করেছিলাম, এটারও বের করা যাবে। তবে এত প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ এই শব্দগুলো তোমাকে পড়তেই জানতে হবে, পড়তে জানতে হবে। তবে আমি একভাবে সাজিয়েছি, যেভাবে বলেছিলাম আজকে ক্লাস এতে, যেভাবে তোমাদের পড়লে মোটামুটি ইতিবাচক হতে পারে, মনে রাখতে পারো। যেমন এই দেখো লিখছি দুইটা শব্দ, দেখো পরশু, পরশু। আরেকটা লিখছি পরশ। এই দেখো দুইটি শব্দ আমি লিখেছি। একটা লিখেছি পরশ, পরশু লিখে ফেলছি। এই দেখো পরশ আর পরশ, একটু পার্থক্য ছিল তো। আটটার বেশি পড়ায় না, না আটটা বাজবে না আজকাল, আর 10 মিনিট আছে বেশি হলে। আচ্ছা, কোনটার অর্থ কি, কোনটার অর্থ কি? পরশ আর পরশ। আর এটার অর্থ আমার বিশ্বাস পারবা, পরপৃষ্ঠ। পরও আছে বলে আমি সাথে আনছি। পরপৃষ্ঠ, এটা অর্থ পারবা। এখানে ছয়া কমে গেল কেন? আলু, পরপুষ্ট ও পরপৃষ্ঠ লিখে ফেলছি। তারপর আরেকটা আছে এই সেম জিনিস শব্দ, পরভিত। পরভিত, পরবৃত্ত দেই। এইভাবে তোমরা সাজিয়ে লিখবা, তাহলে সমর্থক শব্দের যে একটি জটিলতা আছে একটু যদি রক্ষা হয় আর কি। এভাবে লিখবা। 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার এখানে কয়টা লিখেছি আমি, অনেক খুঁজে খুঁজে বের করা হয়েছে, এগুলা অনেক পরিশ্রম হয়েছে আমার এগুলো খুঁজে বের করতে। আচ্ছা, কে বলছে? আচ্ছা, পরশ, পরশ অর্থটা কি? সব কিন্তু শুদ্ধ আপু। হ্যাঁ, সব শেষ হবে না, আমি প্রায় 80টার মতন, এই যে 1 নাম্বার, এটা 80টার মতন বের করেছি। 80টা, 80-র উপরে বের করেছি। এইগুলা আমি সব শেয়ার করবো, কয়েকটি আমরা ক্লাসে শেষ করছি। আচ্ছা, পরশ। আচ্ছা, পরশ মানে হচ্ছে পরের ধন। পরশ মানে পরের ধন, এটা কিন্তু বিশেষ পরীক্ষার ক্ষেত্রে আসে বেশিরভাগ সময়, মডেল টেস্ট গুলোতে। পরের ধন, পরশ মানে পরের ধন, সরি পরের ধন না, পরের ধন পরেরটা, পরের দিন, পরের দিন। কি সংকোচ। আর এটা হচ্ছে পরের ধন, পরপুষ্ট পরবেদ। হ্যাঁ, নিচের দুইটা জানা আছে আমি জানি। এটা হচ্ছে পরের ধন। এই দেখো দন্তস্ব থাকলে কি, দন্তস্ব যখন থাকবে তখন পরের ধন, আর তালেবস্য যখন থাকবে তখন পরের দিন। পরশু, পরশু, পরশ, পরশ মানে পরশু। এই তালেবস্য হয় রসুকার সু, তালেবস্য হয় রসুকার সু, পরশু। আচ্ছা, আর এইটা তো সবার জানার কথা। এখানে আলু কমে গেল কেন? আলু কমে গেল কেন? পরভিত কুকিল, পরভিত কাক। হ্যাঁ, একটু মাত্র পার্থক্য। পরপুষ্ট তো কুকিল আমরা জানি, তাই না? কুকিল, কুকিল। এখন এখানে পার্থক্যটা হচ্ছে, দেখো এটা তো আর এটা কি খণ্ড তো, তাই যদি তো থাকে, যদি তো থাকে তাহলে এটাও কি কুকিল, আর খণ্ড তো থাকলে কখন কাক, মনে রাখবা। পরবিত, এখানে কি খণ্ডত্ব, খণ্ডত্ব আছে বলে কি কাক, আর এখানে তো, তো যখন থাকবে তখন কুকিল, আর খণ্ডত্ব থাকলে কাক। তাহলে অবশ্য আগে দিয়ে, হ্যাঁ পরে তাহলে দ। আচ্ছা, বুঝিনি। আচ্ছা, পরে দেখি 2 নম্বরটা দেখি, আশা করছি এখানে ক্লিয়ার তোমরা। 2 নম্বরটা দেখি একটু।
একটু দ্রুত যায়, কয়েকটা যদি শেয়ার করতে পারি ক্লাসের মধ্যে শেয়ার করলে আর কি সবার সহজে মনে থাকে, নয়তো পরে আর মনে থাকে না নিজে নিজে পড়লে। আচ্ছা, শিখি অর্থ কি? শিখি, শিখি বা শিখণ্ডী, শিখণ্ডী অর্থ কি? শিখি বা শিখণ্ডী অর্থ কি? শিখি বা শিখণ্ডী অর্থ কি জানার কথা। শিখণ্ডিক, এই যে সেম শব্দ, শিখণ্ডিক, শিখণ্ডিক। তারপর এরকম আরেকটা শব্দ পেয়েছি আমি, যেমন শিলিমুখ, শিলিমুখ। আরেকটা শব্দ আছে এরকম, শিখরি, শিখরি। একটু কঠিন, এই কঠিন কিন্তু আসে পরীক্ষায়। সমার্থক শব্দ তোমাকে বলবে না দিনের সমার্থক শব্দ কি, এই পরীক্ষাতে এইরকম সহজ কখনো আসবে না। আচ্ছা, হ্যাঁ রাইট। শিখরি পর্বত, শিলিমুখ মৌমাছি। এখানে বলে দেই, পর্বত, মৌমাছি, মৌমাছি। আচ্ছা, শিখণ্ডিক অর্থাৎ মূরক, মূরক। আর এটা তোমরা সবার হয়েছে ময়ূর, ময়ূর বানানটা দেখবা, ময়ূর। আর যদি অপশনে থাকতো, এই দেখো একটা শব্দ ময়ূক, এটা আমি পেয়েছি কিন্তু এটা এনে এই সাথে লিখছি ময়ূক। ময়ূক যদি থাকে তাহলে এটার অর্থটা হয়ে যাবে তোমার আলু, আলু। এটা সাইড দিয়ে লিখে রাখবা। শিখি বা শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর, আর ময়ূক অন্তঃস্বর না থেকে যদি খ থাকে তাহলে আলু। আচ্ছা, শিখণ্ডিক মূরক, শিলিমুখ মৌমাছি, শিখরি পর্বত। তো কি নবম দশম শ্রেণী গুরুত্বপূর্ণ না? সমার্থক শব্দগুলো সব নবম দশম শ্রেণী থেকে আসবে না, কারণ তুমি যদি যাচাই করো নবম দশম শ্রেণী থেকে 10% সমার্থক শব্দ আসে না। কারণ কি, এখানে অনেকটা নবম দশম শ্রেণীর ছাত্র কেন্দ্রিক, অনেকটা ইজি ইজি। আর বিগত সবচেয়ে কঠিন শব্দ আসে সমার্থক শব্দ, কারণ এমন সমার্থক শব্দ দিবে তুমি কখনো পড়োইনি। এই যে এই দেখো, এই শব্দগুলো কিন্তু তুমি পড়োইনি, এগুলো খুঁজে পাওয়া তোমাকে বের করতে হবে। আচ্ছা, ময়ূর, হ্যাঁ ময়ূর। আচ্ছা, তারপর আমরা 3 নম্বরে যাই। আশা করছি এটা ক্লিয়ার। তোমরা উপস্থিতি কমে যাচ্ছে, একটু দেখি আর একটু, আমরা আর 5 মিনিট 7 মিনিট আছি, দেখি 10টা পর্যন্ত শেয়ার করা যায় নাকি। আচ্ছা, পরে দেখো কপুত অর্থ কি? কপুত, কপুত অর্থ কি? কপুল অর্থ কি? কপুল অর্থ কি? কপাল অর্থ কি? কপাল অর্থ কি? খপুত অর্থ কি? খপুত, কপুত, খপুত। তো এইরকম কিন্তু আছে। বাংলাদেশের টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, দ্রুত অল আউট করে দিবে হয়তো, এজন্য। আচ্ছা, কপাল। আরেকটা আছে কার্কুন, কার্কুন এটা হয়েছে। আরেকটা আছে কার্কিন বা কাকুদর, এইটা কিন্তু বিগত সালে পরীক্ষায় আসছে। কাকুদর, কাকুদর এটা পারার কথা। কাকুদর। তার ক্রিক্লাস, ক্রিক্লাস। এই যে এগুলো কিন্তু বলে তোমার উপক্রিয়ার বেশি হবে, কারণ এগুলো অপরিচিত। পরিচিত সমার্থক শব্দ খুব কম আসে। কবুতর, গোট, কি বলেছে? সহজ হয়, বিশেষ, বিশেষ, হ্যাঁ বিশেষ, বিশেষ তো সহজ হবেই, বিশেষ নাম। আচ্ছা, তো কবুত, কবুতর। কপুল কি? গাল, গোট। কবুতর, কপুল গাল। আর আরেকটা মনে রাখবা, গণ্ডদেশ অর্থ গাল, গণ্ডদেশ অর্থ গাল। দেখবা অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত বই আছে বাংলা ব্যাকরণের, সকল বই থেকে আমি 413টি শব্দের একটি নোট করেছিলাম। এটা বিশাল গ্রুপে গ্রুপে শেয়ার হয়েছে অনেক বাংলাদেশের, এই আরো 2 বছর আগে করেছিলাম। এটা এখনো আছে। এইটা তোমরা প্রিন্ট করে করে পড়বা, বেশিরভাগ সময় প্রশ্ন এখান থেকে কমন পড়ে। আচ্ছা, আর কপাল অর্থ কি? ললাট, ললাট বা ভাগ্য। কপাল তো আমরা জানি ললাট বা ভাগ্য। আচ্ছা, তারপর কি বলছি? খপুত অত আকাশ, খপুত অত আকাশ। কার্কুন হচ্ছে জমিদারি তত্ত্বাবধায়ক, কপাল অত ললাট, হ্যাঁ জমিদারি তত্ত্বাবধায়ক। কৃষিকর্ম, জমিদারি তত্ত্বাবধায়ক।
আচ্ছা, আর কাকুদর সাপ, কাকুদর অর্থ কি? সাপ। আর কি ক্লাস? কৃষিকর্ম। কৃষিকর্ম এগুলো কিন্তু সংস্কৃত শব্দ, এই জন্য একটু কঠিন মনে হচ্ছে। কি ক্লাস? ও কি ক্লাস তো গিরগিট, সরি এটা না, এটা আরেকটা দেইনি। গিরগিট বা গিরগিটি, গিরগিটি। আচ্ছা, কার্কিক অর্থ কৃষিকর্ম। কার্কিক, কার্কুন, কার্কিক। এখানে কার্কিক লিখি, এখানে কার্কিক, কৃষিকর্ম, কৃষিকর্ম দেখি। আচ্ছা, আর কয়েকটি লিখতেছি, কেউ যাবেন না, 5-6টা পর্যন্ত লিখলেও চলবে। এটা বুঝে গেছেন আশা করছি। এটা মুছে দিয়ে উপরে লিখি, উপরে লিখি। 4 নাম্বারটা লিখি আমরা এখানে। 4 নাম্বারটা যেমন বাণী অর্থ কি? বাণী, এই বাণী অর্থ কি? সবার পারার কথা, কিন্তু এই বাণী না, কিন্তু আবার এই যে এই বাণী না, এই বাণী না। আচ্ছা, আরেকটা বানু, আর এটা হচ্ছে বানু, বানু। দন্তন্য যখন আসলাম, আরেকটি দেখো, দন্তন্য আসছে যেহেতু, এই পানি, পানি অর্থ কি? পানি, এই পানি, পানি অর্থ জল, আমরা জানি এটা। মুছে দিচ্ছি এগুলো। তাহলে এখানে আমরা লিখলে কি লিখতে পারি? বাণী অর্থ স্বর্ণকারের মজুরি। স্বর্ণকার বলে না, এটা কি বলে জানি? আর স্বর্ণকারের মজুরি। আর কি বলে বাইরে এলাকায়? স্বর্ণকারের মজুরি রে বলা, মজুরি দেওয়ার বলা বাণী। আর বাণী কথা। বানু, বানু সূর্য, বানু সিংহ, রবীন্দ্রনাথের ছদ্মনাম। পানি অর্থ কি? হাত, আর এই পানি অর্থ জল। আচ্ছা, যেমন আরেকটি শব্দ দেখবা, আপন অর্থ কি? আপন, আপন, এই আপন অর্থ হচ্ছে দোকান, দোকান। কারফুল না, কারফুল লিখি না আপু, কারকুন লিখেছি। কারফুল লিখলে সমস্যা। হ্যাঁ, কারকুন, কারকুন মানে জমিদারি তত্ত্বাবধায়ক, সংস্কৃত শব্দ। কি ক্লাস নাকি? হ্যাঁ, গিরগিটি, গিরগিটি মানে হচ্ছে কি ক্লাস শব্দের অর্থ গিরগিটি, কি ক্লাস শব্দের অর্থ গিরগিটি। আচ্ছা, কারকুন একটু বলেন। হ্যাঁ, কারকুন অর্থ হচ্ছে, এই যে কারকুন শব্দের অর্থ জমিদারি তত্ত্বাবধায়ক। আর কাকুদর শব্দের অর্থ সাপ, এটা মনে রাখবে বেশিরভাগ সময়, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। কি ক্লাস শব্দের অর্থ গিরগিটি বা গিরগিট। আর কারকিন শব্দের অর্থ কৃষিকাজ। আচ্ছা, তাহলে এটা আশা করছি ক্লিয়ার। 5 নম্বরে যাই আমরা, আরেকটি যাই, প্রায় শেষ, এটাই শেষ করে দিচ্ছি। 5 নম্বর লিখে শেষ করে দিচ্ছি, পরে আমি তথ্যগুলো শেয়ার করব। দেখো, এটা তোমাদের পারার কথা। বিজন অর্থ কি? বিজন, বিজন অর্থ কি? বিজন, আরেকটি দেখো, বিজন দীর্ঘিকার দিয়ে বিজন, এটা বিগত পরীক্ষায় এসেছে, এই পরের নিচেরটা। বিজন দেখো তো, নিচ দোকান, গুড। আপন দন্তন্য থাকলে নিচ। আর দুর্জন, দুর্জন বা দুর্মর, দুর্জন। বিজন অর্থ আমরা যে কি? জনশূন্য, খালি, জনশূন্য বা খালি। নির্জন, খালি বা নির্জন। আচ্ছা, আর বিজন অর্থ পাখা, পাখা। দুর্জন অর্থ খারাপ ব্যক্তি, খারাপ ব্যক্তি। দুর্মর তো খারাপ ব্যক্তি। আচ্ছা, জঙ্গল কি? হ্যাঁ, জঙ্গল। 6 নাম্বার। আচ্ছা, তাহলে আমি পরে দিয়ে দিব না এগুলো, 8টা বেজে গেছে, বাংলাদেশে খেলা আছে, সব আরো কিছু আছে, তাই শেষ করে দিব কিনা। আমি তাহলে যে নোটগুলো তৈরি করেছি, এগুলো আমি গ্রুপে শেয়ার করে দেই। আর এগুলো তোমরা দয়া করে কষ্ট করে কিন্তু লিখতে হবে খাতায়। কারণ কি, এগুলো যদি তোমরা লিখো তাহলে মাঝে মাঝে একটু রিভিশন দিতে পারবা। গ্রুপে বা মোবাইলে থাকলে পড়া হয় না, খাতায় যখন থাকবে তখন একটু প্রেশার থাকবে। আর খাতায় লেখার সময় নিজের একটি প্র্যাকটিস হবে। তোমরা যদি কথা দাও, লিখবা, খাতায় নোট করে রাখবা, তাহলে আমি গ্রুপে শেয়ার করতে পারি। কারণ কি, এই কারণে তোমরা একটু পড়া হবে। আমার কাছে থাকলে তো লাভ নেই, তোমাদের কাছে থাকুক, কেউ কেউ পড়লেও মোটামুটি উপকৃত হবে। আচ্ছা, করে বলে, আচ্ছা, ও প্রিন্ট করে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা প্রিন্ট করে পড়বা। আমি যে 409টা বা 10টা শব্দ তৈরি করেছি, অষ্টম শ্রেণীর বই থেকে শব্দার্থ শিখতে হবে। বিভিন্ন সময় দেখবো অমুক শব্দের অর্থ কি পরীক্ষায় আসে, এই জন্য ওইটা প্রিন্ট করে একটু নিবা।
লিখবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, রাহাত আপু, অপ্সরা আপু লিখে রাখবে বলেছে, তাহলে আমি গ্রুপে দিয়ে দেব, গ্রুপে পোস্ট করে দিয়ে দেব। ঠিক আছে, আমি পোস্ট করে লিখে দিয়ে দেব। তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আহ, এই ক্লাসগুলো আসলে একটু অন্যরকমই, শেখার বেশি কিছু নেই, তবে জানা যায় মোটামুটি, ক্লাসে উপস্থিত থাকলে অনেকটা শেখা যায়। তো আমরা তো এত বেশি জানিও না, মোটামুটি যতটুকু জানি ততটুকুই শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শক্তি আপু কথা দিয়েছে লিখবে। আচ্ছা, রিমঝিম আপু লিখবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আর এই মাসটা আমাদের শেষ হয়ে যাচ্ছে, নভেম্বর মাসে যারা থাকবে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা তাদের নিয়ে আগাবো। যাদের ইচ্ছা আছে আমাদের সাথে থাকার জন্য, তোমরা তোমরা তো জানো কত তারিখে ভর্তি হয়েছ, সেই তারিখ অনুযায়ী আমাদেরকে পেমেন্ট করো। আরেকটি ঘোষণা আসবে আগামী মাসে। ঘোষণাটা হচ্ছে, এই গ্রুপে শুধুমাত্র বাংলা, জিকে আর প্রাইমারি ছাত্রদের পড়ানো হবে, যারা থাকবে সমস্যা নাই। আর আলাদাভাবে অনেক দিন ধরেই এটা প্ল্যান, অনেকেই বলছে আমাকে, আমারও একটা প্ল্যান ছিল। এর প্ল্যানটা হচ্ছে আলাদাভাবে একটি জব সলিউশন ব্যাচ তৈরি করা হবে। এখানে যতজনই হোক আর সমস্যা নাই, আলাদাভাবে সেখানে থাকবে প্রাইমারি না, ফুড, তারপর অডিটর, তারপর নিবন্ধন, তারপর যত ধরনের পরীক্ষা আছে, জব সলিউশন তো বুঝেনি, সব ধরনের প্রাইমারি বাদে আর কি, সব ধরনের পরীক্ষার আলাদাভাবে প্রতিদিন পরীক্ষা হবে। প্রতিদিন 2টা 3টা করে মডেল দিয়ে, এবং সপ্তাহে লাইভ ক্লাস হবে, এরকম ভাবে একটা আলাদা ব্যাচ করার পরিকল্পনা আছে। এটা পরের মাসে, নভেম্বর মাসে। তবে তোমাদের কোনো পেশার দরকার নেই, তোমরা যেহেতু প্রাইমারি, তোমরা এখানেই থাকো আপাতত। আচ্ছা, আজকে এইখানে রেখে দিলাম। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। আর দোয়া করো সবার জন্য। আমরা চাই সবাই সবার সাফল্য প্রত্যাশা করুক। আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।